প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে অনলাইন ভিডিও ক্লাসে উপস্থিত হয়েছি আমি ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ, সহকারী অধ্যাপক, আরবি ও ইসলামী শিক্ষা, চট্টগ্রাম কলেজ। আজকে অনার্স চতুর্থ বর্ষের ইসলামিক সিভিলাইজেশন এই কোর্সটি নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় সভ্যতার উৎপত্তি ও বিকাশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সভ্যতার উৎপত্তি সম্পর্কে নৃতত্ত্ববিদ, সমাজবিজ্ঞানী, ভূগোলবিদ ও ঐতিহাসিকগণ যেসব অভিমত ব্যক্ত করেছেন সেগুলোকে 5 ভাগে ভাগ করা যায়। যেমন ভৌগোলিক মতবাদ, মাটির অবক্ষয়জনিত মতবাদ, ভূপ্রাকৃতিক মতবাদ, যাযাবর মতবাদ, প্রতিকূলতা ও মোকাবেলা মতবাদ। প্রথমেই আমি আলোচনা করব ভৌগোলিক মতবাদ। নানা কারণে সভ্যতার উদ্ভব ও বিকাশে ভৌগোলিক মতবাদকে বেশি গুরুত্ব দেওয়া হয়। দার্শনিক অ্যারিস্টটল ও মন্টেস্কু সভ্যতা বিকাশে ভূগোল ও জলবায়ুর গুরুত্ব স্বীকার করেছেন। মার্কিন ভূগোলবিদ এলসওয়ার্থ হান্টিংটন ভৌগোলিক কারণকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। তিনি বলেছেন, নো নেশন অ্যানসিয়েন্ট or modern rose to the highest cultural status except under the influence of a climate stimulus। অর্থাৎ প্রাচীন বা আধুনিক কোনো সভ্যতাই জলবায়ুর উদ্দীপনার প্রভাব ছাড়া উন্নত সংস্কৃতি সৃষ্টি করতে পারেনি। এক্ষেত্রে তিনি আবহাওয়াকেও গুরুত্ব সহকারে বিবেচনা করেছেন। তাঁর মতে সভ্যতা বিকাশে সবচেয়ে উপযোগী আবহাওয়া হল 38 ডিগ্রি ফারেনহাইট থেকে 64 ডিগ্রি ফারেনহাইট। তিনি তাপমাত্রার পাশাপাশি আর্দ্রতাকেও সভ্যতার উৎপত্তির আরেকটি প্রয়োজনীয় উপাদান বলে উল্লেখ করেছেন। তাঁর মতে আর্দ্রতার পরিমাণ গড়ে শতকরা 75% হবে। তবে হান্টিংটনের মতে সারা বছর একই রকম আবহাওয়া থাকা সভ্যতা বিকাশের একটি বাধা। এ কারণে তিনি সভ্যতা বিকাশের নিয়ামক হিসেবে আবহাওয়ার বৈচিত্র্যের কথা বলেছেন। তার মতে সভ্যতার উৎপত্তির জন্য জলবায়ুর পরিবর্তন ঘন ঘন হতে হবে এবং তা এতই শক্তিশালী হবে যে তা যেন পরিবেশকে তাৎক্ষণিকভাবে পরিচ্ছন্ন করতে পারে। জলবায়ুর ঘন ঘন পরিবর্তন, মাঝে মাঝে শক্তিশালী ঘূর্ণিঝড় আর প্রায়শ সাধারণ তাপমাত্রার বৈচিত্র্য মানুষের জীবনী শক্তিকে উজ্জীবিত করায় সহায়ক হতে পারে। হান্টিংটন সভ্যতার সূচনা ও বিকাশে আবহাওয়ার প্রভাবের পক্ষে আরও অনেক যুক্তি দেখিয়েছেন। যেমন পৃথিবীর অনেক অঞ্চল আছে যেখানে খুব গরম কিংবা খুব ঠান্ডা। এমন জায়গায় উন্নত সংস্কৃতি গড়ে উঠেছে কম। উদাহরণস্বরূপ উত্তর ও দক্ষিণ মেরুর বরফাচ্ছন্ন তুন্দ্রা অঞ্চল, আফ্রিকার মরু অঞ্চল,
আফ্রিকা ও ভারতের গভীর বনাঞ্চলের কথা বলা যায়। তুন্দ্রা অঞ্চলে প্রচণ্ড ঠান্ডা, মরু অঞ্চলে প্রচণ্ড গরম, আর বনাঞ্চলে প্রবল বৃষ্টির জন্য এই এলাকাগুলোতে সভ্যতার উৎপত্তি ঘটেনি। আবার অনুকূল আবহাওয়ার জন্য অনেক এলাকায় সভ্যতা গড়ে উঠেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সভ্যতার উৎপত্তি সম্পর্কে দ্বিতীয় মতবাদটি হল মাটির অবক্ষয়জনিত মতবাদ। এ মতবাদটি প্রকৃতপক্ষে জলবায়ু মতবাদের সঙ্গে সম্পর্কিত। এ মতবাদের সমর্থক গবেষকদের বিশ্বাস, মাটির অবক্ষয়জনিত মতবাদের দ্বারা প্রাচীন ও বর্তমানকালের বড় বড় সাম্রাজ্য বা সভ্যতার পতন ও ধ্বংসের কারণ চিহ্নিত করা সম্ভব। তাদের মতে এটি মানুষের বর্তমান ও ভবিষ্যৎ অস্তিত্বের প্রতি একটি সর্বজনীন হুমকি। তারা মনে করেন পরিবেশ ও পারিপার্শ্বিকতার পরিবর্তন না ঘটলেও উন্নত সংস্কৃতি বা সভ্যতা টিকে থাকতে পারে। তারা পৃথিবীর বিশাল মরুভূমি ও অনুর্বর অঞ্চলগুলোকে কৃত্রিমভাবে সৃষ্ট বলে মনে করেন। তাদের মতে এগুলো মানুষের কর্মের ফল এবং ভূমির অত্যধিক ব্যবহার, ভুল চাষাবাদ এই অবস্থার জন্য দায়ী। তারা উদাহরণ হিসাবে মেসোপটেমিয়া, প্যালেস্টাইন, ইতালি, চীন ও মেক্সিকো সভ্যতার ভূমিক্ষয়ের কথা বলেছেন। এসব উন্নত সভ্যতা অপরিকল্পিত ভূমি ব্যবহারের কারণে এমন এক অবস্থায় পতিত হয় যে জনগণের জন্য মাটি প্রয়োজনীয় খাদ্য উৎপাদনের সক্ষমতা হারিয়ে ফেলে। এ কারণে মানুষ খাবারের খোঁজে অন্যত্র গিয়ে বসতি গড়তে বাধ্য হয়। যারা সেখানে রয়ে যায় তারা ক্রমশ অনীহার কারণে নিষ্ক্রিয় হয়ে দুর্ভোগের শিকার হয়। তারা সভ্যতার এই অবক্ষয়কে স্বাভাবিক প্রক্রিয়া বলে মেনে নেয়। এভাবে একটি সভ্যতা ধ্বংস হয়ে আরেকটি সভ্যতার উৎপত্তি হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সভ্যতার উৎপত্তি সম্পর্কিত তৃতীয় মতবাদ হল ভূপ্রাকৃতিক মতবাদ। ভূপ্রাকৃতিক মতবাদ সভ্যতার উৎপত্তির একটি গুরুত্বপূর্ণ মতবাদ। এর মূল কথা হল পৃথিবীর উপরিভাগে বিদ্যমান অবস্থা সভ্যতার উৎপত্তির প্রধান, অপরিহার্য ও মৌলিক শর্ত। জার্মান পণ্ডিত কার্ল রিটার এবং ব্রিটিশ ঐতিহাসিক থমাস বাকেল এই মতবাদের প্রবক্তা। কার্ল রিটারের মতে, দ্য ফর্ম অ্যান্ড শেপ অফ কন্টিনেন্টস আর অফ গ্রেট ইম্পর্টেন্স ইন প্রোভাইডিং অ্যাডভান্টেজেস ফর কালচারাল গ্রোথ। অর্থাৎ মহাদেশের ভৌগোলিক আকার ও গড়ন সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রেখেছে। কোনো সভ্যতা গড়ে ওঠার জন্য তার ভূপ্রকৃতির মধ্যে বৈচিত্র্য থাকা আবশ্যক। যেমন একই সঙ্গে বনভূমি, সমভূমি, পার্বত্যভূমি ইত্যাদি থাকা উচিত। প্রাকৃতিকভাবে যে অঞ্চল অধিকতর ঘন বন বিশিষ্ট এবং সাধারণভাবে বিন্যস্ত এ জাতীয় প্রকৃতির ভৌগোলিক পরিবেশের মানুষ
সাধারণত বেশি পিছিয়ে থাকে। তারা একঘেয়ে সংস্কৃতির জন্ম দেয়। নানা কারণে তাদের সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ কম হয়। ফলে এমন অঞ্চলের মানুষ গতিহীন হয়ে পড়ে এবং তাদের সভ্যতার অগ্রগতি ব্যাহত হয়। অপরদিকে ইউরোপের অসমতল উপকূল ও বৈচিত্র্যময় ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে সেখানে উন্নত সংস্কৃতি ও সভ্যতা গড়ে উঠেছে। নদী নালা, নদী ও সমুদ্রবন্দর থাকা, বিশেষত ভূমি থেকে সমুদ্র যাত্রার জন্য সমুদ্রতীর যত উপযোগী হবে ততই সমুদ্রগামী মানুষের সংখ্যা বাড়বে এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। ইউরোপের উপকূলগুলো সমুদ্রযাত্রার জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় এবং সেখানে কাঙ্ক্ষিত মানের নদ নদী ও বন্দর থাকায় সভ্যতা উন্নত স্তরে পৌঁছতে সক্ষম হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সভ্যতার উৎপত্তি সম্পর্কিত চতুর্থ মতবাদ হল যাযাবর মতবাদ। জার্মান পণ্ডিত ফ্রাঞ্জ ওপেনহেইমার ও তার অনুসারীদের মতে নোম্যাডস ওয়ার দ্য অরিজিনাল কনকুয়ারার্স অফ প্রিমিটিভ কালচার্স and the founders of the state and of complex society। অর্থাৎ যাযাবররা আদিম সমাজের প্রথম বিজয়ী, তারাই প্রথম রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করে। যাযাবররা বিভিন্নভাবে সভ্যতা বিকাশে ভূমিকা রাখে। নিজেদের মতবাদের পক্ষে যাযাবর মতবাদের প্রবক্তা ও সমর্থকগণ বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করেন। নিম্নে এই ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করা হলো। ক নাম্বার, যাযাবররা কোথাও স্থায়ী বসবাস তৈরি করেনি। প্রথমে তারা স্থানীয় অধিবাসীদের পরাজিত করে কোনো এলাকা দখল করে নিত এবং সেখানে বসতি স্থাপন করে জীবনযাপন শুরু করত। অধিকাংশ যাযাবর হয়তো এ বসতি ছেড়ে অন্য কোথাও চলে যেত, কিন্তু কেউ কেউ সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে দিত। এভাবে স্থায়ীভাবে বসবাসকারীরাই একসময় নগর রাষ্ট্রের সূচনা করে, ফলে সভ্যতার উদ্ভব ঘটে। খ, যাযাবরদের জীবন শিকার ও পশুচারণের উপর নির্ভরশীল ছিল, ফলে খাদ্য সংকট তাদের নিত্যদিনের বিষয় ছিল। এজন্য তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে বাধ্য হতো। এভাবে খাদ্যের অন্বেষণে জায়গা দখল করতে করতে তারা কৃষিভিত্তিক সমাজের সূচনা করে, পরিণামে সভ্যতার উদ্ভব ঘটে। গ, যাযাবররা খাদ্যের নিশ্চয়তা পাওয়ার পর তাদের মৃত্যুহার কমে যায়। এতে তাদের জনসংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পায়, ফলে তাদেরকে আরও খাদ্য এবং বাসস্থানের খোঁজে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে হয়। এতে নতুন নতুন এলাকায় আধিপত্য বিস্তারের মাধ্যমে তারা নতুন নতুন সভ্যতা বিকাশের সূচনা করে। ঘ, যাযাবররা যুদ্ধে দক্ষ ছিল। এ কারণে কৃষি এলাকা বা নতুন এলাকায়
কৃষিজীবীগণ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললেও শেষ পর্যন্ত যাযাবররাই বিজয়ী হয়েছে। কৃষকরা তাদের উৎপাদনের একটি অংশ কর হিসেবে যাযাবরদের দিতে বাধ্য হতো। এর মাধ্যমে দখলকৃত এলাকায় যাযাবররা মর্যাদাবান নাগরিক হিসেবে স্বীকৃতি পেয়েছে, আর তারা শিক্ষা, জ্ঞান ও শিল্পকলার পৃষ্ঠপোষকতা করেছে। যেমন খাদ্য ও সেচের সন্ধানে একসময় ব্যাবিলনীয়, এসেরীয়, কলডীয়রা ইউফ্রেটিস টাইগ্রিস অঞ্চল দখল করেছিল। আরবের মরু এলাকা থেকে যাত্রা শুরু করে যাযাবররা মেসোপটেমিয়া অঞ্চলে বসতি স্থাপন করেছিল, গড়ে তুলেছিল হিব্রু জাতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সভ্যতার উৎপত্তি ও বিকাশ সম্পর্কিত পঞ্চম মতবাদটি হল প্রতিকূলতা ও মোকাবেলা মতবাদ। ব্রিটিশ ঐতিহাসিক আর্নল্ড জে টয়েনবির প্রতিকূলতা ও মোকাবেলা মতবাদ সভ্যতার উৎপত্তির আধুনিক মতবাদ হিসেবে খ্যাত। তিনি তার এ স্টাডি অফ হিস্টোরি গ্রন্থে এই মতবাদ প্রতিষ্ঠিত করেছেন যে প্রতিকূল পরিবেশ ও বিপরীত অবস্থা মানুষকে উন্নত সংস্কৃতি সৃষ্টিতে সহায়তা করে। তার মতে প্রতিকূল অবস্থা মানুষকে নিত্য নতুন আবিষ্কারের পথ দেখায়। টয়েনবি প্রমাণ করেছেন ভৌগোলিক পরিবেশের কারণে সভ্যতার সৃষ্টি হয়নি, বরং সংশ্লিষ্ট সভ্যতার মানুষ প্রতিকূলতার সম্মুখীন হয়ে তা থেকে মুক্তির জন্য এর মোকাবেলায় আত্মনিয়োগ করেছে, আর এ থেকেই উদ্ভব ঘটেছে সভ্যতার। টয়েনবি তার মতবাদে বাস্তবসম্মত ভূদর্শনের পাশাপাশি সভ্যতার অগ্রযাত্রার প্রকৃত কারণ ও বাস্তব অবস্থা স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন। এ মতানুসারে প্রতিকূল অবস্থা কেবল মানুষকে চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার প্রেরণাই দেয় না, বরং নতুন কিছু অর্জন করার প্রয়োজনীয় শক্তিও সরবরাহ করে। কারণ বাধা পেলেই মানুষের মধ্যে বাধা মোকাবেলা করা ও তা অতিক্রম করার ইচ্ছা প্রবল হয়ে ওঠে। পাশাপাশি মানুষ নতুন নতুন পদ্ধতি ও প্রতিষ্ঠান সৃষ্টির প্রেরণা পায়। প্রতিকূল পরিবেশ বিভিন্ন রকম হতে পারে, যেমন মরুভূমি, বনভূমি, পার্বত্যভূমি, অনুর্বর ভূমি, নদ নদীর বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত ইত্যাদি। জনসংখ্যা এবং ধর্ম ও সভ্যতা সৃষ্টির পেছনে কাজ করে। মানুষ যখন প্রতিকূল অবস্থায় পতিত হয়, তখন তার সৃজনী প্রতিভা বা সৃষ্টি ক্ষমতা প্রকাশ পায়। এই সৃষ্টি ক্ষমতাই তাকে প্রতিকূলতার চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সাহায্য করে। টয়েনবি তার মতবাদের সপক্ষে বিভিন্ন সভ্যতার উৎপত্তির পেছনের কারণ হিসেবে সভ্যতা সৃষ্টিতে বিভিন্ন প্রতিকূল প্রকৃতি ও পরিবেশ, যেমন ভৌগোলিক অবস্থান, জলবায়ু, নদ নদী, উপকূল, ক্রান্তীয় অরণ্য, উচ্চ নিম্ন ভূমি, মরুভূমি, সমুদ্র ইত্যাদির কথা উল্লেখ করেছেন। তিনি আরও দেখিয়েছেন প্রতিকূল পরিবেশে সভ্যতা সৃষ্টির ক্ষেত্রে 5টি উদ্দীপনা কাজ করে। এই 5টি উদ্দীপনাগুলো হলো: 1 নাম্বার
কঠিন প্রকৃতির বাধা থেকে উদ্দীপনা। 2 নাম্বার নতুন ভূমির উদ্দীপনা। 3 নাম্বার দুর্বিপাক থেকে রক্ষার উদ্দীপনা। 4 নাম্বার আক্রমণ থেকে মুক্তির উদ্দীপনা এবং সর্বশেষ নাম্বার দণ্ডিত অবস্থা থেকে মুক্তির উদ্দীপনা। সুতরাং সভ্যতার উৎপত্তি ও বিকাশ সম্পর্কে প্রতিকূলতা ও মোকাবেলা মতবাদ খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রকৃতপক্ষে কোনো একটি কারণকে সভ্যতা উন্মেষের একমাত্র কারণ হিসেবে গণ্য করা সঠিক হবে না, কেননা বিভিন্ন কারণ পৃথিবীর সভ্যতা সমূহের বিকাশে ভূমিকা রেখেছে। উল্লেখিত কারণগুলো ছাড়াও এসব কারণগুলোর মধ্যে রয়েছে অনুকূল ভূখণ্ড, অনুকূল জলবায়ু, সহায়ক অর্থনৈতিক অবস্থা, উর্বর ভূমি, উত্তম পতাশ্রয় এবং খনিজ সম্পদের উপস্থিতি ইত্যাদি। সভ্যতার বিকাশে ধর্মীয় অনুশাসনেরও ভূমিকা রয়েছে। ধর্ম মানুষকে আদিম পর্যায় থেকে উঠে এসে সভ্য হবার শিক্ষা দিয়েছে। এ কারণে ধর্মই পৃথিবীর প্রাচীন দর্শন ও বিজ্ঞানের পথিকৃৎ হিসেবে বিবেচিত হয়েছে। ধর্মীয় পুরোহিতরাই পৃথিবীর সর্বপ্রথম শিক্ষিত ব্যক্তি এবং তারাই প্রথম লিখন পদ্ধতি ও গণিতশাস্ত্রের সূত্রপাত করেন। বস্তুত সভ্যতার উদ্ভব ঘটেছে স্বাভাবিক নিয়মে। বিভিন্ন সময় নানা ঘটনা, পারিপার্শ্বিকতা, চরিত্র ও পরিস্থিতি সভ্যতার উৎপত্তির ক্ষেত্রে ভূমিকা পালন করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে সভ্যতার উৎপত্তি ও বিকাশ নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম। আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। স্বাস্থ্যবিধি মেনে চলো, বাড়িতে থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো ইনশাআল্লাহ। আল্লাহু খায়রুল হাফিজিন।